72 ঘণ্টা পর ধর্ষণ মামলা না নেওয়ার পর্যবেক্ষণ দেয়া সেই বিচারকের ক্ষমতা সাময়িক স্থগিত, সকল বিচারকের জন্য বার্তা, মন্তব্য আইনমন্ত্রী। সংসদের পঞ্চদশ অধিবেশন শুরু, ফ্রান্স থেকে ফিরেই যোগ দিলেন প্রধানমন্ত্রী। সংখ্যালঘুদের দেশ ছাড়ার দায় কার, সংসদের প্রশ্ন বিএনপির। খালেদা জিয়াকে সিসিওতে স্থানান্তর, শারীরিক অবস্থা পর্যবেক্ষণে বৈঠক, সুস্থতা কামনায় সারা দেশে দোয়া মাহফিলের কর্মসূচি বিএনপি। কমিশনের আর প্রয়োজন নেই, সচিবের অধীনে নির্বাচন হতে পারে, ক্ষুব্ধ মন্তব্য মাহবুব তালুকদারের। গাইবান্ধার ইউপি সদস্য হত্যা মামলার আসামি গ্রেফতার। দীর্ঘ বিরতির পর এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু, 22 লাখ শিক্ষার্থীর অংশগ্রহণ, প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা। রাজধানীতে গেটলক সিটিং সার্ভিস বাদ বন্ধ, নির্দেশনা না মেনে অতিরিক্ত ভাড়া নিতে ভিন্ন কৌশল, ঢাকা গাজীপুর সড়কে আজও সীমাহীন ভোগান্তি। এবং টি-20তে শিরোপার লড়াই, অস্ট্রেলিয়াকে 173 রানের টার্গেট দিল নিউজিল্যান্ড, 48 বলে উইলিয়ামসনের 85 রান, নতুন চ্যাম্পিয়ন পাচ্ছে বিশ্ব। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত ইস্টার্ন ফর রাত 10টার সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে রয়েছি সালেজুর চৌধুরী এবং আমি তাসনিমে জান্নাত অর্থী। দেখছিলেন সংবাদ শিরোনাম, চলে যাচ্ছে পুরো সংবাদে। ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 7-এর বিচারক বেগম কামরুন নাহারকে আদালতে না বসার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট প্রশাসন। রোববার সকালে সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতিরা আলোচনাক্রমে তার বিচারিক ক্ষমতা প্রত্যাহারের এই নির্দেশ দিয়েছেন। সম্প্রতি 2 শিক্ষার্থী ধর্ষণ মামলার রায়ের পর্যবেক্ষণে ধর্ষণের 72 ঘণ্টা পর পুলিশকে মামলা না নিতে পরামর্শ দেন এই বিচারক। বিস্তারিত হাবিবুল ইসলামের রিপোর্টে। গত 11 নভেম্বর রাজধানীর বনানীর রেইনটি হোটেলে 2 শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার রায় ঘোষণা করেন ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোসাম্মদ কামরুন নাহার। রায়ের পর্যবেক্ষণে আদালত পুলিশের উদ্দেশ্যে ধর্ষণের 72 ঘণ্টা পর মামলা না নিতে পরামর্শ দেন। এ রায়ের তৃতীয় দিনে এসে সাময়িকভাবে বিচারককে প্রত্যাহার করা হলো। রোববার সকালে আদালতের খাসকামরায় যাওয়ার পর সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার স্বাক্ষরিত প্রত্যাহারের নোটিশ পান তিনি। নোটিশে তাকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগে সংযুক্ত করার জন্য নির্দেশ দেওয়া হয়। পরে অ্যাটর্নি জেনারেল বলেন, রায়ের পর্যবেক্ষণে তিনি যে বক্তব্য দিয়েছেন তা তার এখতিয়ার বহির্ভূত। ওনাকে ওনার বিচার কার্য থেকে সরিয়ে দিয়ে ওনাকে অ্যাটাচ করা হলো। অ্যাটাচ করার মানে হচ্ছে যে ওনাকে এখন প্রসিডিং আরম্ভ হবে, সুপ্রিম কোর্টের বলে দিবে, সেই অনুযায়ী প্রসিডিংটা ইনিশিয়েট হবে। হাইকোর্টের ক্ষমতা রয়েছে অবজারভেশন দেওয়ার, সেই অবজারভেশন সুপ্রিম কোর্ট রাখতেও পারেন, বাদ দিতে পারেন, কিন্তু ওনার ট্রায়াল কোর্টের জজ সাহেবের কোনো অবজারভেশন দেওয়ার কোনো ক্ষমতাই নেই। এদিকে সচিবালয়ে আইনমন্ত্রী বলেছেন, রায়ের পর্যবেক্ষণে ওই বিচারক যে বক্তব্য দিয়েছেন তা সম্পূর্ণ বেআইনি ও অসাংবিধানিক, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এই যে বক্তব্যটা বিজ্ঞ বিচারক দিয়েছেন যে 72 ঘন্টার মধ্যে, এই বক্তব্যটা সেই যে 31 অনুচ্ছেদের যে আমাদের ফান্ডামেন্টাল রাইট, মৌলিক অধিকার, সেটার পরিপন্থী। এক, সম্পূর্ণ বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন, এটা মাননীয় প্রধান বিচারপতি এই শোকজ পাঠাবেন। আমরা শুধু এই শোকজ যখন আমাদের কাছে পাঠানো হবে, এটা আমরা তার কাছে পৌঁছে দেব। এদিকে ধর্ষণের শিকার নারীর চরিত্র নিয়ে প্রশ্ন তোলা সংক্রান্ত সাক্ষ্য আইনের 2টি ধারা বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেছে আইন ও সালিশ কেন্দ্র। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। সাম্প্রদায়িক হামলার সাথে সরকার দলীয় নেতারা জড়িত বলে সংসদে অভিযোগ তুললেন বিএনপি নেত্রী রুমিন ফারহানা। তার অভিযোগ, এসব হামলার বিচার হয়নি, উল্টো জড়িতদের আওয়ামী লীগ নানাভাবে পুরস্কৃত করেছে। রবিবার বিকেলে একাদশ জাতীয় সংসদের 15তম অধিবেশনে তিনি এই অভিযোগ তোলেন। প্রশ্ন তোলেন, স্বাধীনতার 50 বছরে কেন এত মানুষ দেশ ছেড়ে চলে গেছেন। স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকেল 4টায় সংসদের অধিবেশন শুরু হয়।
সংসদের এই অধিবেশন 25 নভেম্বর পর্যন্ত চলতে পারে। সকালে ফ্রান্স থেকে ফিরে বিকেলে অধিবেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। এই অধিবেশন শেষের দিকে বাংলাদেশের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিশেষ আলোচনা অনুষ্ঠিত হবে। স্পিকার শিরিন শারমিন চৌধুরী জানিয়েছেন, আগামী 24 ও 25 নভেম্বর এই আলোচনা হতে পারে, যেখানে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। স্বাধীনতার 50 বছর পূর্তিতে যখন আমরা সুবর্ণ জয়ন্তী পালন করছি, যখন ক্ষমতায় আছে এমন একটি সরকার যারা নিজেদেরকে অসাম্প্রদায়িক সরকার বলে দাবি করে, যারা দাবি করে যে সংখ্যালঘুদের অধিকার রক্ষায় তাদের চেয়ে ভালো আর কেউ কাজ করতে পারে না, সেই সরকারের সময় কেন এরকম রিপোর্ট প্রকাশিত হচ্ছে যে যেখানে বাড়ার কথা সংখ্যা সেখানে 75 লাখ হিন্দু সংখ্যা কমে গেছে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে করোনারি কেয়ার ইউনিট সিসিইউতে নেওয়া হয়েছে। গতকাল বসুন্ধরার এভার কেয়ার হাসপাতালে তৃতীয়বারের মতো ভর্তি হন তিনি। গতকাল শনিবার রাত 2টার দিকে খালেদা জিয়াকে সিসিইউতে নেওয়া হয়। বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজএডএম জাহিদ হোসেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। জানান, শনিবার হাসপাতালে ভর্তি হওয়ার পর খালেদা জিয়ার এন্ডোস্কোপি করা হয়, পরে রাতেই তাকে কেবিন থেকে সিসিইউতে নেওয়া হয়। এদিকে বর্তমান পরিস্থিতি বিবেচনায় আজ বিকেলে ফের চিকিৎসার বিষয়ে করণীয় ঠিক করতে বসেন মেডিকেল বোর্ডের সদস্যরা। হাসপাতাল থেকে বাড়িতে নেয়ার 1 সপ্তাহের মাথায় গতকাল শনিবার হাসপাতালে ভর্তি করা হয় বিএনপি চেয়ারপারসনকে। তখন জ্বর নিয়ে 12 অক্টোবর ভর্তি হয়েছিলেন তিনি। ক্ষুদ্র মাংসপিণ্ড অপসারণ করা হয় এবং বায়োপসির জন্য নমুনা পাঠানো হয় যুক্তরাষ্ট্রে। এর আগে গেল এপ্রিলে করোনা পরবর্তী জটিলতায় প্রথমবার এভার কেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। এদিকে খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় ঢাকা সহ সারা দেশে দোয়া মাহফিল কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন। গতকাল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বসুন্ধরার এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে নেয়ার পর কয়েকটি পরীক্ষা করা হয়। সকল ছাত্র নেতৃবৃন্দ, বিএনপি নেতৃবৃন্দের মুক্তি চায়। বন্ধুরা আমার, আমরা সর্বাগ্রে গণতন্ত্রের প্রতীক, গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চায়। বন্ধুরা আমার, এই মুক্তির জন্য আপনাদেরকে শপথ নিতে হবে। আওয়ামী লীগ নাকি দেউলিয়া হয়ে গেছে, বিএনপি নেতাদের এমন বক্তব্য জনগণের মধ্যে বিনোদনের উৎসে পরিণত হয়েছে বলে মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি আজ সকালে খুলনা সড়ক জোনের অধীনে 2টি সেতুর উদ্বোধন অনুষ্ঠান শেষে বিএনপি মহাসচিবের বক্তব্যের জবাবে ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা বলেন। যারা জনগণের পাশে যেতে ভয় পায় এবং জনগণও যাদের ত্যাগ করেছে তারাই এখন দেউলিয়া বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আওয়ামী লীগ নাকি দেউলিয়া হয়ে গেছে, এটা তাদের সর্বশেষ অদ্ভুত আবিষ্কার। তাদের কথা এখন জনগণের কাছে বিনোদনের উৎস। যারা নিজেরা দেউলিয়া হয়ে এখন সর্বহারাতে রূপ নিতে যাচ্ছে, তারা অন্যদের নিয়ে কথা বলেন। প্রতিদ্বন্দ্বী না থাকলেই যদি ভালো শান্তিপূর্ণ নির্বাচন হয় তাহলে নির্বাচন কমিশনের প্রয়োজন নেই, এমন মন্তব্য করে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, এরকম নির্বাচনের জন্য কমিশনের বদলে সচিবের অধীনে একটি সচিবালয় থাকলেই যথেষ্ট। রবিবার বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব কথা বলেন ইসি মাহবুব। প্লাবন রহমান জানাচ্ছেন বিস্তারিত। শেষ হয়েছে দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন, যেখানে নির্বাচনের আগে পরে বিভিন্ন স্থানে হয়েছে সহিংসতা। প্রথম ও দ্বিতীয় ধাপ মিলিয়ে নির্বাচনের আগে পরে মারা গেছে 39 জন, পুলিশ ম্যাজিস্ট্রেট সহ আহত হয়েছেন কমপক্ষে 600 জন। এমন অবস্থায় চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনকে রক্তাক্ত নির্বাচন বলে আখ্যায়িত করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। রবিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের নিজ কক্ষে এক ব্রিফিংয়ে নির্বাচন নিয়ে কথা বলেন তিনি। এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে রক্তাক্ত নির্বাচন বললে অত্যুক্তি হয় না। গত 11ই নভেম্বর 834টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায়
80 জন চেয়ারম্যান পদে আসীন হন। একে আক্ষরিক অর্থে নির্বাচন বলা যায় না। এ সময় তিনি কুমিল্লার লাকসাম উপজেলা ও চট্টগ্রামের রাউজান উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনের কথা উল্লেখ করেন। বলেন, এই দুই জায়গায় চেয়ারম্যান, ইউপি সদস্য এবং সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মিলে মোট 247 জন বিনা ভোটে নির্বাচিত হয়েছেন। এভাবে নির্বাচন হলে কমিশনের বদলে সচিবের অধীনে সচিবালয় থাকলেই যথেষ্ট বলে মনে করেন তিনি। বিশ্বে আদর্শ নির্বাচনের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে কুমিল্লার লাকসাম উপজেলা ও চট্টগ্রামের রাউজান উপজেলা। নির্বাচনে কোনো বিদ্রোহী প্রার্থী বা প্রতিদ্বন্দ্বী না থাকায় নির্বাচন ছিল খুবই শান্তিপূর্ণ। সারা দেশে যদি সন্ত্রাসমুক্ত এ ধরনের নির্বাচন করা যায়, তাহলে নির্বাচন কমিশনের বদলে একজন সচিবের অধীনে একটি সচিবালয় থাকলেই যথেষ্ট। তিনি আরো বলেন, আসলে নির্বাচন এখন আইসিইউতে, যেখানে প্রতিদ্বন্দ্বিতা নেই সেখানে নির্বাচন নেই। এখান থেকে বের হতে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন বলেও মনে করেন মাহবুব তালুকদার। গণতন্ত্র এখন লাইফ সাপোর্টে। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। গাইবান্ধার ইউপি সদস্য আব্দুর রউফ হত্যা মামলার প্রধান আসামি আরিফ হোসেনকে গ্রেফতার করেছে রংপুর র্যাব 13। দুপুরে রংপুর র্যাব 13-এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন র্যাব অধিনায়ক রেজা আহমেদ ফেরদৌস। আব্দুর রউফ হত্যার ঘটনায় শনিবার রাতে সদর থানায় হত্যা মামলা দায়ের হয়েছে। নিহতের বড় বোন মমতাজ বেগম বাদী হয়ে এই মামলা করেন। মামলায় আরিফ মিয়াকে প্রধান ও অজ্ঞাত 6 থেকে 7 জনকে আসামি করা হয়। আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় তাকে হস্তান্তরের যে কার্যক্রম সেটি চলমান রয়েছে এবং অন্যান্য যেই অজ্ঞাতনামা আসামিরা রয়েছে তাদের গ্রেফতারের জন্য র্যাব সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। 1.5 বছরেরও বেশি সময় পর শুরু হলো এসএসসি পরীক্ষা। কেন্দ্র পরিদর্শনে এসে শিক্ষামন্ত্রী দীপুমণি জানিয়েছেন, যারা গুজব ছড়াবে বা প্রশ্নপত্র ফাঁসের চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রথম পরীক্ষার প্রশ্ন মানসম্মত হয়েছে বলে মনে করছেন অনেক শিক্ষার্থী। অনেকের কাছে আবার প্রশ্ন কঠিন হয়েছে। অনেক অভিভাবক মনে করছেন করোনার কারণে সন্তানদের প্রস্তুতি ঠিকমতো হয়নি। অন্তরা বিশ্বাসের প্রতিবেদন। রবিবার সকাল 10টায় শুরু হয় এসএসসি পরীক্ষা। এবার পরীক্ষার্থীর সংখ্যা 22 লাখেরও বেশি। পরীক্ষা হচ্ছে 3679টি কেন্দ্রে। রাজধানীর মতিঝিল বালক উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে আসেন শিক্ষামন্ত্রী দীপুমণি। পরীক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মানলেও অভিভাবকদের অনেকেই মানছেন না বলে মন্তব্য করেন তিনি। এছাড়াও প্রশ্নপত্র ফাঁস হয়নি বলেও দাবি তার। যারা গুজব ছড়াবে কিংবা প্রশ্নপত্র ফাঁসের কোনো রকমের অপচেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 2020 সালের তুলনায় 2021 সালে মোট পরীক্ষার্থী বেড়েছে 1,79,334 জন। এই বৃদ্ধির হার 8.76%। মোট শিক্ষা প্রতিষ্ঠান বেড়েছে 151টি এবং কেন্দ্র বেড়েছে 167টি। এবছর সংশোধিত সিলেবাসে গ্রুপ ভিত্তিক 3টি বিষয়ে পরীক্ষা হচ্ছে। এর পাশাপাশি আবশ্যিক যে 2টা সাবজেক্ট বাংলা এবং ইংরেজি, এই 2টা সাবজেক্ট থাকলে ভালো হইতো। বাসায় তো সেরকম করতে পারে না, এই লাস্ট কয়েকদিনই যা করতে পারছে। বাসায় বসে বসে পড়তে হবে, এছাড়া কোনো বিকল্প নাই। আর অনলাইনে তারা কিছু ক্লাস করতো, ওই হিসাবেই তারা লেখাপড়া করছে। 1.5 ঘন্টার পরীক্ষা শেষে কেন্দ্র থেকে বের হয়ে আসেন শিক্ষার্থীরা। করোনার কারণে প্রায় 1.5 বছর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় পরীক্ষা নিয়েছিল মিশ্র প্রতিক্রিয়া। একটু বইয়ের ভিতর থেকে এসেছে তো যার কারণে ঝোরানো কোয়েশ্চেন হয়েছে, একটু ট্রিকি হয়েছে আর কি, কিন্তু মানসম্মত প্রশ্ন। সোজা কোয়েশ্চেনটা একটু ঘুরায় দিছে। বেসিক্যালি আমাদের একটু ইজি হওয়ার কথা ছিল কিন্তু ওরকম হয় না। প্রশ্নটা মোটামুটি হার্ড এসেছে, যেহেতু আমাদের 2 মাস মাত্র সময় পেয়েছে এর মধ্যে সবকিছু প্রিপারেশন করার জন্য। 23 নভেম্বর এসএসসি পরীক্ষা শেষ হবে। 1 মাসের মধ্যে পরীক্ষার ফলাফল দেওয়ার চেষ্টা করবেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। নতুন শিক্ষাক্রম চালু হলে জেএসসি পরীক্ষা থাকার কথা না বলেও জানান তিনি। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। প্রতারণা করে প্রশ্ন ফাঁসের মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়া সক্রিয় 3 সদস্যকে আটক করেছে ঢাকা
মেট্রোপলিটন পুলিশের গুলশান বিভাগের গোয়েন্দা টিম। রবিবার এক সংবাদ সম্মেলনে এসএসসি প্রশ্ন ফাঁসের সাথে জড়িতদের রাজধানী সহ দেশের কয়েকটি স্থান থেকে আটকের কথা জানায় ডিএমপি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায় বিভিন্ন ভুয়া মেসেঞ্জার, ফেসবুক অ্যাকাউন্ট খুলে শতভাগ বোর্ডের প্রশ্ন ফাঁস করা বিজ্ঞাপন দিত তারা। প্রশ্নপত্র দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে চক্রটি শিক্ষার্থীদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিত বলে জানায় গোয়েন্দা বিভাগের উপকমিশনার। প্রতারক চক্রের বিভিন্ন পেজ ও গ্রুপের ফলোয়ার সংখ্যা ৪,৭০০ বলেও জানায় গোয়েন্দা পুলিশ। এসএসসি 2021 অল বোর্ড ইত্যাদি তারা বিভিন্ন পাবলিক গ্রুপ তৈরি করে। এই গ্রুপের মাধ্যমে তারা এই সবার সাথে যোগাযোগের চেষ্টা করে। মূলত পাপাজি খেলায় পটু আল রাফি ওরফে টুটুল সাইবার সংক্রান্ত বিভিন্ন অপরাধে বেশ দক্ষ। অতিরিক্ত ভাড়া আদায়ের জন্য নতুন কৌশল নিয়েছে গণপরিবহনগুলো। শুরুতে ভাড়া না নিয়ে ভ্রাম্যমাণ আদালতের গণ্ডি পেরিয়ে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে তারা। পাশাপাশি সিএনজি চালিত বাসে ডিজেল চালিত বাসের ভাড়া না নেওয়ার সত্যতাও পেয়েছে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত। এখন পর্যন্ত রাজধানীর অর্ধেক বাসে শৃঙ্খলা ফেরানো যায়নি বলেও জানায় বিআরটিএ। নাইমাজিকো জানাচ্ছেন বিস্তারিত। ঢাকা মাওয়া রুটে চলাচলকারী বাস বসুমতী। আগে গাবতলী থেকে যাত্রীদের ভাড়া নেওয়া হলেও এখন নেওয়া হয় রাজধানীতে চলা বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত পার করার পর। শুধু তাই নয়, সিটিং সার্ভিস বাস বন্ধের সিদ্ধান্ত মেনে নিয়ে রাস্তায় বাস চললেও যাত্রীদের কাছ থেকে আদায় করা হচ্ছে সিটিং সার্ভিসের থেকেও অতিরিক্ত ভাড়া। কিচ্ছু নাই। উত্তরা থেকে ধানমন্ডিতে 10 টাকা বেশি নিচ্ছে। ধানমন্ডি থেকে উঠে না, যেখান থেকে উঠেন 50 টাকা ভাড়া। জনগণের যাচ্ছে টাকা, কিন্তু সরকারের কোনো নজরদারি নেই। অতিরিক্ত ভাড়া আদায়ের জন্য অভিনব যুক্তি দেখাচ্ছেন হেল্পার ও ড্রাইভাররা। মালিক সমিতি থেকে আমাদের যেটা নির্দেশ দেওয়া হচ্ছে সেটাই আমরা নিতেছি। সবাই তো বলছে অতিরিক্ত ভাড়া নিচ্ছে না স্যার, এখানে 5 টাকা বেশি অপরাধ করা হচ্ছে যানজটের কারণে স্যার। গাবতলীতে 7 জন পাইছি, ডাইরেক্ট যাত্রী 7 জন হয়েছে গাবতলীতে, আর তা মনে করেন কি রাস্তায় উঠছে। বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত বলছে অভিযান চালিয়েও এখন পর্যন্ত রাজধানীর অর্ধেক বাসে শৃঙ্খলা ফেরানো সম্ভব হয়নি। অতিরিক্তভাবে আদায় করলে আমরা সাথে সাথে জরিমানার আওতায় নিয়ে আসছি। কখনো ড্রাইভারকে, কখনো আমরা মালিক সমিতিকে জরিমানার আওতায় নিয়ে আসছি। সড়কে চলা গণপরিবহনের শৃঙ্খলা ফেরাতে বিআরটিএর পাশাপাশি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ঢাকা মহানগর পুলিশ সহ কাজ করছে আইন প্রয়োগকারী সংস্থাগুলো। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। সীমান্তে হত্যা বাংলাদেশের জন্য দুঃখজনক ও লজ্জার বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন। রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী জানান, প্রথম 2 বছরের জন্য আয়োরা চেয়ারম্যান নির্বাচিত হয়ে কাল দায়িত্ব নিতে যাচ্ছে বাংলাদেশ। ভারত মহাসাগরীয় অঞ্চলের 23 দেশের সংগঠন দ্য ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন কাউন্সিল অব মিনিস্টার্স মিটিং কাল শুরু হবে বলেও জানান তিনি। মন্ত্রী বলেন, মিটিংয়ে দেশের ব্লু ইকোনমি বিষয়ে আলোচনা করা হবে। পররাষ্ট্রমন্ত্রী জানান, ঢাকা ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভের আওতায় সদস্য রাষ্ট্রের মধ্যে কিছু কার্যকর উদ্যোগ গ্রহণ করতে চায় বাংলাদেশ। ভারত মহাসাগর কেন্দ্রিক সবার আগ্রহ আছে বলেই এখানে শান্তিপূর্ণ অর্থনৈতিক বিকাশ সম্ভব। সম্মেলনে মেরিটাইম, ফিশারিজ, ট্যুরিজম, ডিজাস্টার ম্যানেজমেন্ট, ব্লু ইকোনমি সহ 6টি বিষয়ে প্রাধান্য দেওয়া হবে বলেও জানান আব্দুল মোমেন। ভারত মহাসাগর, হ্যাঁ, এইটার উই ওয়ান্ট ওপেন, ফ্রি, inclusive, peaceful use of this whole area. আমরা ওখানে কোনো বিশেষ গোষ্ঠী কিংবা কোনো দেশের একক আধিপত্য আমরা চাই না। দিস ইজ আওয়ার প্রিন্সিপাল পজিশন। সীমান্তে আমরা কোনো হত্যা দেখতে চাই না, হ্যাঁ, গুলি করে কোনো হত্যা আমরা দেখতে চাই না। সেই জন্য একটি মোটামুটি ভার্বাল ডিসিশন হয়েছে, কোনো লিথাল ওয়েপন কেউ ব্যবহার করবে না। সংবাদের সময় হলো একটি বিরতির। আরো খবর নিয়ে ফিরছি, সাথে থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 সংবাদ। প্রায় 20 বছর আগে মেয়াদ উত্তীর্ণ টঙ্গী ব্রিজের একাংশ ধসে পড়ায় বন্ধ রয়েছে যান চলাচল। ফলে চরম দুর্ভোগে পড়েছেন দূরপাল্লার যাতায়াতকারীরা এবং
এলাকাবাসী। রাতের বেলায় অসংখ্য লোককে দেখা গেছে ব্রিজের উপর দিয়ে পায়ে হেঁটে গন্তব্যে যেতে। গত বুধবার গাজীপুর থেকে ঢাকায় ঢোকার মুখে গুরুত্বপূর্ণ এই ব্রিজের একাংশ ধসে পড়ে। সেই থেকে বিকল্প পথ হিসেবে কামারপাড়া হয়ে রাজধানীতে যানবাহন প্রবেশ করছে। তবে রাস্তা সংকীর্ণ হওয়ায় সে পথে সৃষ্টি হচ্ছে প্রচণ্ড যানজটের। দিনের বেলা গাড়ির দীর্ঘ সারি হচ্ছে গাজীপুর থেকে বিমানবন্দর সড়ক পর্যন্ত। ভোগান্তির শিকার সাধারণ মানুষ দ্রুতই ব্রিজটি সংস্কারের দাবি জানিয়েছেন। এরই মধ্যে সেতু কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করলেও দৃশ্যমান কোনো সংস্কার কাজ শুরু হয়নি এখনো। আমাদের খুব কষ্ট হচ্ছে। আমরা এই বরবাড়ি থেকে আসতে 20 মিনিটের রাস্তা প্রায় 2 ঘন্টা হেঁটে আসতে হয়েছে। প্রতিদিন আপনার 2 ঘন্টা 3 ঘন্টা তো চলে যাচ্ছে, আর আজকে সকালেরটা তো বলার বাইরে। আর রিক্সা কিচ্ছু পাওয়া যাচ্ছে না, যার জন্য আমরা প্রতিনিয়ত 2-4 ঘন্টা সময় 5-6 ঘন্টা সময় লস হচ্ছে। ব্রিজটা ভাঙার জন্য আমাদের যে দুর্ভোগের কারণে যেন ব্রিজটা তাড়াতাড়ি মেরামত করা হয়। চট্টগ্রামে 5 ফ্লাইওভারের মধ্যে বছর কয়েক যেতেই বহদ্দারহাট এবং বন্দর ফ্লাইওভারে ফাটল। যে কোনো সময় বড় দুর্ঘটনার শঙ্কায় জনমনে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। নগর বিশ্লেষকরা বলছেন, নির্মাণ কাজে অনিয়মের কারণে ফ্লাইওভার হচ্ছে চট্টগ্রামবাসীর কাছে মহা আতঙ্কের জায়গা। আর ফ্লাইওভার নির্মাণ সংস্থা সিডিএ এবং সড়ক ও জনপথ বিশেষজ্ঞরা বলছে, নির্মাণ কাজে নেই তাদের কোনো ত্রুটি। দুষলেন ফ্লাইওভার দেখভালকারী সংস্থাকে। চট্টগ্রাম থেকে নয়ন বোরা জয়ের প্রতিবেদন। চট্টগ্রাম শহরের যানজট নিরসনে সিডিএ এবং সড়ক ও জনপথ বিভাগ একের পর এক নির্মাণ করছে ফ্লাইওভার। বছর কয়েক না যেতেই উড়াল সেতুগুলোতে দেখা দিচ্ছে ফাটল। বহদ্দারহাট ফ্লাইওভারের পর এবার ফাটল দেখা দিয়েছে বন্দর ফ্লাইওভারেও। ফ্লাইওভার এখন ঝুঁকিপূর্ণ, কোনো গাড়ি উঠতে আমাদের ভয় লাগে। এটা কেউ তদারকি করছে কিনা তাও জানি না। এভাবে ফাটল হওয়ার তো সম্ভাবনা কোনো দিকে দেখি নেই, আমাদের এখানে হচ্ছে। বিশিষ্ট নাগরিক ও নগর পরিকল্পনাবিদরা বলছেন, নির্মাণ কাজে 9/6 কারণেই ফেটে যাচ্ছে ফ্লাইওভার। কাজের মানের ক্ষেত্রে যে নির্মাণ সামগ্রী কম্প্রোমাইজ করেছে সেটা ফাটল দেখে বোঝা যায়। যারা দায়ী তাদেরকে যেন কঠোর শাস্তির ব্যবস্থা হয়, ভবিষ্যতে যেন এই কাজ না হয়। প্রাথমিকভাবে যদি সবকিছু সঠিকভাবে পরিকল্পনা করে আমাদের ফ্লাইওভার বলেন রাস্তাঘাট নির্মাণ করা হতো, আজকে আমরা চরম ভোগান্তিতে পড়তাম না এবং আমাদের আতঙ্কিত হতো না। ফ্লাইওভার নির্মাণ সংস্থা সিডিএ এবং সড়ক ও জনপথ বিভাগ বলছে, ফাটল মেরামত করছেন তারা। দায় চাপালেন রক্ষণাবেক্ষণকারী সংস্থার উপর। সিটি কর্পোরেশন করবে, যেহেতু সিটি কর্পোরেশন আমরা অলরেডি হ্যান্ড ওভার করেছি, এটা মেইনটেন্যান্স দায়িত্ব তাদের, তারা এটা ওপেন করবে। একটা লিফট থেকে আরেকটা লিফটের ঢালাইয়ের মাঝখানে যে জয়েন্টটা, ওইটা হচ্ছে জয়েন্টের মধ্যে একটা ফোম ছিল। ফোমটা আসলে শাটারে লাগানো হয় এবং এটা একটু ওভারল্যাপিং ছিল, মনে হচ্ছে যে এটা ক্র্যাক। মাইক্রো লেভেল পর্যন্ত ইনভেস্টিগেট করতেছে পুরো ব্রিজটা নিয়ে আর কি, দেখবে সেই অনুযায়ী আমরা বন্দর সমন্বয়ের মাধ্যমে আমরা সেটা ব্যবস্থা নেব আর কি। ফ্লাইওভারগুলো দ্রুত পরীক্ষা করে ত্রুটিমুক্ত করার দাবি নগরবাসী। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। রাজধানীর বাড্ডা লিংক রোড এলাকার আইএফআইসি ব্যাংক শাখার অফিসের দেয়াল ভেঙে টাকা চুরির চেষ্টার ঘটনায় 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় বাড্ডা থানায় মামলা দায়ের করেছে ব্যাংক কর্তৃপক্ষ। গুলশান বিভাগের উপ পুলিশ কমিশনার আসাদুজ্জামান জানান, 12 তারিখ রাত 1টার দিকে 6তলা ভবনের 2য় তলার ব্যাংকটির সাইনবোর্ডের আড়ালে বসে একজন দেয়াল খুঁড়ে ভেতরে প্রবেশ করেন। তবে ব্যাংকের সেন্ট্রাল সিকিউরিটি অ্যালার্ম বেজে ওঠায় তাৎক্ষণিক 999-এ ফোন দেয় ব্যাংক কর্তৃপক্ষ। পরে ঘটনাস্থল থেকে হৃদয় নামে একজনকে গ্রেফতার করে পুলিশ। তার দেয়া তথ্য অনুযায়ী মহাখালী ও বনানী এলাকা থেকে আরও 2 জনকে গ্রেফতার করা হয়। ঘটনাস্থল থেকে আমরা একজনকে গ্রেফতার করতে সক্ষম হই, যার নাম হৃদয় হোসেন। পরবর্তীতে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করে আরও 2 জনকে আমরা এই ঘটনার সাথে যে জড়িত, একজন হলো মামুন আর একজন হলো রুবেল শিকদার, এই 2 জনকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই। দেশে করোনা সংক্রমণ স্বাভাবিকের কাছাকাছি পর্যায়ে আছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে মৌসুমী জলবায়ুর প্রভাবে চলমান বৃষ্টিপাতে বাড়তে পারে ডেঙ্গু সংক্রমণ, এমন আশঙ্কা স্বাস্থ্য অধিদপ্তরের রোগ সংক্রমণ শাখার পরিচালকের। স্বাস্থ্যবিধি মেনে ভ্যাকসিন নেওয়া ও ডেঙ্গু প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ অধিদপ্তরের। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। সারা দেশে করোনা রোগীদের জন্য সরকারি বেসরকারি হাসপাতালে বরাদ্দকৃত শয্যা সংখ্যা প্রায় 14,000। বর্তমানে শয্যা খালি আছে 13,050টি। এই চিত্রই বলে দিচ্ছে দেশে করোনা সংক্রমণ প্রায় তলানিতে।
রোববার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে জানানো হয় সংক্রমণ পরিস্থিতি স্বাভাবিকের কাছাকাছি। এমতাবস্থায় স্বাস্থ্যবিধি মানা ও ভ্যাকসিন নেওয়া সর্বোত্তম। স্বাভাবিকের কাছাকাছি একটি অবস্থায় আছে, তারপরেও কিন্তু করোনা রোগী আছে। কাজে কারো যদি জ্বর থাকে এবং সন্দেহজনক রোগী হয় তাহলে সেই ক্ষেত্রে করোনার পাশাপাশি ডেঙ্গু জ্বরের পরীক্ষাটিও করতে হবে। তবে স্বাস্থ্য অধিদপ্তর মনে করছে মৌসুমী জলবায়ুর প্রভাবে সৃষ্ট নিম্নচাপ ও বৃষ্টি বাড়াতে পারে দেশের ডেঙ্গুর সংক্রমণ। তাই বাড়ির আশপাশ পরিষ্কার রাখার পরামর্শ দিচ্ছেন রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক। জমে থাকা পানিতেই কিন্তু এডিস মশার ডিম পাড়তে সুবিধা হয়। কাজে আমরা যদি এই সময় একটু নিজের বাসগৃহ এবং আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, জমে থাকা পানি পরিষ্কার করে ফেলি, তাহলে সেটি ডেঙ্গু নিয়ন্ত্রণে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে। পরিবর্তিত আবহাওয়ায় জটিল রোগের রোগীদের বাড়তি সতর্কতা নেওয়ারও পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। দেশে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে 4 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে মোট 27,922 জনে। গত 24 ঘন্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে 223 জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 15,72,501 জনে। রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন 212 জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 15,36,515 জন। গত 24 ঘন্টায় 19,471 জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় 19,517টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার 1.14%। সংবাদে আবারও বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন রাত 10টার সংবাদ। কিশোরগঞ্জের হাওরে নির্মাণাধীন মিঠামইন সেনানিবাস পরিদর্শন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। রবিবার দুপুরে সেনানিবাস এলাকায় পৌঁছলে রাষ্ট্রপতিকে স্বাগত জানান সেনাবাহিনী প্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদ। এ সময় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সেনানিবাসের কাজের অগ্রগতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করা হয়। স্থানীয় সংসদ সদস্য রেজওয়ান আহমদ তৌফিক, রাষ্ট্রপতির সচিবগণ এবং উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। সেনানিবাস পরিদর্শন শেষে বিকেলে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ তার পিতা হাজী মোহাম্মদ তায়েব উদ্দিনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেন। 14 বছর পেরিয়ে গেলেও সিডারের তাণ্ডবে বিধ্বস্ত বেড়িবাঁধ এখনো স্থায়ীভাবে নির্মাণ করা হয়নি। একটি বড় অংশের জনসংখ্যার বিপরীতে গড়ে ওঠেনি পর্যাপ্ত সাইক্লোন শেল্টার। সাধারণ মানুষের মাঝে এখনো পরিপূর্ণভাবে তৈরি হয়নি দুর্যোগ সচেতনতা। ফলে পটুয়াখালী উপকূলীয় এলাকায় প্রায় 6 লক্ষ মানুষ রয়েছে সরাসরি দুর্যোগ ঝুঁকির মুখে। পটুয়াখালী থেকে শিকদার জোবায়েরের রিপোর্টে বিস্তারিত। 14 বছর আগে 2007 সালের এই দিনে পটুয়াখালীর উপকূলীয় জনপদে আঘাত হেনেছিল সুপার সাইক্লোন সিডর। কেড়ে নিয়েছিল অসংখ্য প্রাণ, ক্ষতিগ্রস্ত হয়েছে সম্পদ। বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়েছিল বিস্তীর্ণ এলাকা। তবে এক যুগেরও বেশি সময় পেরিয়ে গেলেও বিধ্বস্ত বেড়িবাঁধ স্থায়ীভাবে নির্মাণ না করায় এর ক্ষতি এখনো বয়ে বেড়াচ্ছে এই জনপদের মানুষ। এমনকি মানুষের জীবন ও সম্পদ রক্ষায় গড়ে ওঠেনি পর্যাপ্ত সাইক্লোন শেল্টার। মানুষের মাঝে তৈরি হয়নি দুর্যোগ বিষয়ক সচেতনতা। ফলে এখনো স্বাভাবিক হয়নি এই জনপদের মানুষের জীবনযাত্রা। আজকে দীর্ঘদিন বেড়িবাঁধ করার কথা কই, আজ পর্যন্ত আমরা কোনো সমাধান পাই নাই। প্রত্যেক বছর কম বেশি রাস্তায় কাজ করে, কাজগুলো সম্পূর্ণ হয় না, এরকমই থাকিয়ে যায়। তারা প্রত্যেক বছর এটা ডুবে, এই বিলে কোনো ধান চাষ হয় না। আমাদের এই শহরে অনেক মানুষের ঘর বাড়ি ভেঙে ছিঁড়ে নিয়ে গেছে, তারা এখন তোমার ছাপড়া দিয়ে আছে, তারা কোনো মাথা গোজার ঠাই পায় না কোনো জায়গায়। সাইক্লোন শেল্টারের স্বল্পতা সহ দীর্ঘ সময় বড় ধরনের ঘূর্ণিঝড় আঘাত না হানায় মানুষ সাইক্লোন শেল্টারমুখী হতে চায় না বলেও মনে করেন ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির এই কর্মকর্তা। সাইক্লোন শেল্টারে কিছু স্বল্পতা আছে, যে তাদের অনেক দূরে নিজেদের সম্পদ রেখে ওখানে যেতে তারা অনাগ্রহ প্রকাশ করে। এখন বর্তমান সরকারের 2007 সালের পরে যে প্রচেষ্টা, সেখানে পর্যাপ্ত সাইক্লোন শেল্টার হয়েছে, আরো সাইক্লোন শেল্টারের কাজ চলমান। উপকূলীয় জনপদের প্রায় 6 লাখ মানুষের জীবন ও সম্পদ রক্ষায় দ্রুত পদক্ষেপ নেবে সরকার, এমন প্রত্যাশা সবার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দেশের আকাশে পূবালীয় পশ্চিমা বায়ুর সংমিশ্রণ ঘটেছে। এর প্রভাবে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। এ কারণে রাজধানী সহ উত্তরাঞ্চলে শীতের তীব্রতা
বাড়তে শুরু করেছে। শনিবার থেকে দেশের বিভিন্ন জেলায় হালকা বৃষ্টিও হয়। আরও 2-1 দিন আবহাওয়া এমন থাকতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এমনকি এই মাসের শেষের দিকে সারা দেশে তাপমাত্রা আরও কমবে। হঠাৎ করে কুয়াশা বেড়ে যাওয়ায় আজকে প্রচুর ঠান্ডা পড়েছে দিনাজপুরে। নিম্ন আয়ের মানুষের খুব কষ্ট। শীত পড়েছে, শীতকাল এখন বাড়াচ্ছে এখন। বাংলাদেশে ডায়াবেটিস বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ দিক নির্দেশনা শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান সানোফি বাংলাদেশ এর আয়োজন করে। দেশে সানোফি বাংলাদেশ ডায়াবেটিসের ক্ষেত্রে তরুণ গবেষকদের সম্বর্ধনা জানাতে এবং উৎসাহ দিতে একটি প্ল্যাটফর্ম শুরু করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় অধ্যাপক ও বাংলাদেশ ডায়াবেটিস সমিতির সভাপতি অধ্যাপক এ.কে. আজাদ খান। বারডেম জেনারেল হাসপাতালের অ্যান্ড্রোক্রাইনোলজি বিভাগের অধ্যাপক মোহাম্মদ ফারুক পাঠানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বারডেম জেনারেল হাসপাতালের সাবেক মহাপরিচালক অধ্যাপক জাফর এ লতিফ সহ আরও অনেকে। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের বিবিরহাট শাখার উদ্বোধন করা হয়েছে। শরিয়া ভিত্তিক আধুনিক ব্যাংকিং সেবা নিয়ে আরও বড় পরিসরে গ্রাহকদের উন্নত সেবা প্রদানের লক্ষ্যে চট্টগ্রামের ফটিকছড়িতে বিবিরহাটের হক মার্কেটে এর উদ্বোধন করা হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলী নতুন শাখারই উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাসুদুর রহমান শাহ, চট্টগ্রাম উত্তরের আঞ্চলিক প্রধান মোহাম্মদ হাফিজুর রহমান সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উপলক্ষে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। শেয়ার বাজারের খবর। সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার পুঁজিবাজারে সূচকের বড় পতনের মধ্য দিয়ে শেষ হয়েছে পুঁজিবাজার কার্যক্রম। এদিন সূচকের পাশাপাশি কমেছে লেনদেনও। বাজার বিশ্লেষণে দেখা যায় রোববার ডিএসসির প্রধান মূল্যসূচক ডিএসইএক্স 65 পয়েন্ট কমে 6,930 পয়েন্টে অবস্থান করে। তবে অন্য দুই সূচকের মধ্যে সরিয়া সূচক 12 পয়েন্ট এবং ডিএসসি 30 সূচক কমেছে 24 পয়েন্ট। রোববার ডিএসসিতে 1,111 কোটি 35 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের চেয়ে 395 কোটি টাকা কম। রোববার ডিএসসিতে 375টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে, যার মধ্যে দাম বেড়েছে 68টি কোম্পানির, কমেছে 273টি এবং অপরিবর্তিত ছিল 32টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দাম। COP26 শীর্ষ সম্মেলনে বিপজ্জনক জলবায়ু পরিবর্তন রোধে কয়লার ব্যবহার কমানোর একটি চুক্তিতে একমত হয়েছেন বিশ্ব নেতারা। এর মাধ্যমেই শেষ হলো বহুল প্রত্যাশিত এই সম্মেলন। চুক্তিটিকে ঠুনকো বিজয় হিসেবে উল্লেখ করেছেন এবারের সম্মেলনের প্রেসিডেন্ট অলোক শর্মা। তবে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলেও এটি যথেষ্ট নয় বলে মনে করছে জাতিসংঘ। নিবির আমিনের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। প্রায় 2 সপ্তাহের আলোচনার পর একটি চুক্তি হলো COP26 জলবায়ু সম্মেলনে, যেখানে পরিকল্পনা করা হলো পরিবেশের জন্য সবচেয়ে ক্ষতিকর জীবাশ্ম জ্বালানি কয়লার ব্যবহার কমানোর। চুক্তি নিয়ে শনিবার রাতে একটি সংবাদ সম্মেলন করেন COP26 এর প্রেসিডেন্ট অলোক শর্মা। বলেন, এখনই শুরু হলো কঠিন কাজ। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি 1.5 ডিগ্রিতে সীমিত রাখার লক্ষ্য টিকিয়ে রাখতে সক্ষম হয়েছি আমরা। তবে 1.5 ডিগ্রির যে নারী আমরা পাচ্ছি তা এখনো দুর্বল বলছি আমি। যদি আমরা প্রতিশ্রুতি রক্ষা করি তবেই টিকবে এটি। চুক্তিতে শেষ মুহূর্তে কয়লার ব্যবহার ফেজ আউট করার পরিবর্তে ফেজ ডাউন করার আহ্বান জানায় ভারত ও চীন। শেষ পর্যন্ত তা অনুমোদন পেলেও সন্তুষ্ট হতে পারেনি অনেক দেশ। এক ভিডিও বার্তায় COP26 এর অর্জনগুলোর প্রশংসা করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। একটি টুইট বার্তায় নতুন চুক্তিটি গুরুত্বপূর্ণ হলেও যথেষ্ট নয় বলে জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। মার্কিন জলবায়ু দূত জন কেরি বলেন, কয়লা ব্যবহার শেষ করার আগে ব্যবহার সীমিত করতে হবে। এবারের চুক্তিতেই তার শুরু হলো। অন্যদিকে চুক্তি নিয়ে টুইট বার্তায় চরম অসন্তোষ প্রকাশ করেছেন সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গ। নিবির আমিন, নিউজ 24।
জলবায়ু সম্মেলনে যখন ভারতের অমতের কারণে কয়লার ব্যবহারে ইতি টানার বিষয়ে সিদ্ধান্ত বাধার মুখে পড়ল, ঠিক তখনই দূষণের ছোবলে দুর্ভোগ পোহাচ্ছে ভারতের 3টি বড় শহর। বিশ্বের শীর্ষ দূষণের 10 শহরের তালিকায় ভারতের দিল্লি ছাড়াও এবার যোগ হয়েছে মুম্বাই ও কলকাতার নামও। দূষণের তালিকায় আছে পাকিস্তানের লাহোর এবং করাচিও, বাদ যায়নি রাজধানী ঢাকাও। সুইজারল্যান্ড ভিত্তিক জলবায়ু বিষয়ক সংস্থা IQAir এমন তথ্য প্রকাশ করেছে। আসমা তুলির ডেস্ক রিপোর্ট। ভারতের রাজধানী দিল্লিতে গত কয়েক বছর ধরে দূষণ হচ্ছে মাত্রা ছাড়া। এবারে দীপাবলির পর তীব্র ধোঁয়া গ্রাস করেছে পুরো শহরের বাতাস। মানুষ নিঃশ্বাস নিতে পারছে না স্বচ্ছন্দে, আক্রান্ত হচ্ছেন নানা শ্বাসকষ্টজনিত রোগেও। এমন পরিস্থিতিতে সমীক্ষার রিপোর্টে উঠে এলো নতুন তথ্য। শুধু দিল্লি নয়, ভারতে মোট 3টি শহর রয়েছে বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর তালিকায়। সুইজারল্যান্ড ভিত্তিক জলবায়ু বিষয়ক সংস্থা IQAir এর একটি দল গবেষণা করে এমন তথ্য সামনে এনেছেন। তাদের গবেষণা বলছে পৃথিবীর সবচেয়ে দূষিত 10টি শহরের তালিকায় রয়েছে দিল্লি, মুম্বাই এবং কলকাতার নাম। সূচকে সর্বোচ্চ 460 স্কোর নিয়ে দিল্লি যথারীতি তালিকার শীর্ষে রয়েছে। বাকি দুটি শহর মুম্বাই এবং কলকাতা অবস্থান করছে যথাক্রমে 4 ও 6 নম্বরে। 328 AQI স্কোর নিয়ে দিল্লির পরেই দ্বিতীয় অবস্থানে আছে পাকিস্তানের লাহোর শহর। 165 স্কোর নিয়ে দেশটির আরেক শহর করাচি রয়েছে পঞ্চমে। 160 স্কোর নিয়ে তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান 8 নম্বরে। বৈশ্বিক দূষণের তালিকায় অন্য শহরগুলোর মধ্যে চীনের চেংদু তৃতীয়তে, বুলগেরিয়ার সোফিয়া 7-এ, সার্বিয়ার বেলগ্রেদ 9-এ এবং ইন্দোনেশিয়ার শহর জাকার্তা রয়েছে 10 নম্বরে। আসমা তুলি, নিউজ 24। সংবাদ আরেকটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত রাত 10টার সংবাদে। এবারে খেলার খবর, টি-20 বিশ্বকাপ আপডেট। টি-20 বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডের দেওয়া 173 রানের লক্ষ্যে ব্যাট করছে অস্ট্রেলিয়া। শেষ খবরে তাদের স্কোর দাঁড়িয়েছে 2 উইকেটে 109 রান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি কিউইরা। সেমিতে দলটির জয়ের নায়ক মিশেল এদিন মেলে ধরতে পারেনি নিজেকে। 11 রান করে হেজেলউডের শিকারে পরিণত হন তিনি। কিছুটা ধীর গতিতে ব্যাট চালালেও ইনিংস লম্বা করতে পারেনি মার্টিন গাপটিল। 35 বল খেলে 28 রান করেন এই ওপেনার। এরপর নিউজিল্যান্ডের রানের চাকা সচল করেন একবার জীবন পাওয়া কেন উইলিয়ামসন। ফিলিপস 18 রান করলেও 48 বলে 85 রানের ইনিংস খেলেন কিউই অধিনায়ক। ফলে নির্ধারিত ওভারে স্কোরবোর্ডে 172 রান জমা করে নিউজিল্যান্ড। শেষ করব সংবাদ, শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। 72 ঘন্টা পর ধর্ষণ মামলা না নেয়ার পর্যবেক্ষণ দেয়া সেই বিচারকের ক্ষমতা সাময়িক স্থগিত, সফল বিচারকের জন্য বার্তা, মন্তব্য আইনমন্ত্রী। সংসদের পঞ্চদশ অধিবেশন শুরু, ফ্রান্স থেকে ফিরেই যোগ দিলেন প্রধানমন্ত্রী। সংখ্যালঘুদের দেশ ছাড়ার দায় কার, সংসদে প্রশ্ন বিএনপি। খালেদা জিয়াকে সিসিউতে স্থানান্তর, শারীরিক অবস্থা পর্যবেক্ষণে বৈঠক, সুস্থতা কামনায় সারা দেশে দোয়া মাহফিলের কর্মসূচি বিএনপি। কমিশনের আর প্রয়োজন নেই, সচিবের অধীনেই নির্বাচন হতে পারে, ক্ষুব্ধ মন্তব্য মাহবুব তালুকদারের। গাইবান্ধার ইউপি সদস্য হত্যা মামলার আসামি গ্রেফতার। দীর্ঘ বিরতির পর এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু, 22 লাখ শিক্ষার্থীর অংশগ্রহণ, প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা। রাজধানীতে গেটলক সিটিং সার্ভিস বাস বন্ধ, নির্দেশনা না মেনে অতিরিক্ত ভাড়া নিতে ভিন্ন কৌশল। ঢাকা গাজীপুর সড়কে আজও সীমাহীন ভোগান্তি। টি-20তে শিরোপার লড়াই, অস্ট্রেলিয়াকে 173 রানে টার্গেট দিল নিউজিল্যান্ড। 48 বলে উইলিয়ামসনের 85 রান, নতুন চ্যাম্পিয়ন পাচ্ছে বিশ্ব। আর এই ছিল এখনকার নিউজ 24 রাত 10টার সংবাদে। সাথে থাকার ধন্যবাদ সবাইকে।